ভারত জুড়েই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস নিয়ে একটা হিন্দুত্বের উন্মাদনা শুরু হয়ে গেছে। এই রাম মন্দির আর বাবরি মসজিদের তাস খেলেই কিন্তু বিজেপি দিল্লির গদিতে আসীন হয়েছিল। আর এই নিয়েই আমাদের 24 ঘন্টা লাইভের আজকের প্রতিবেদন, হায় রাম হায় আদভানিজি। আপনাদের সঞ্চালক আমি আনন্দ মুখোপাধ্যায়। আমার একটা বাংলা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর আজকে তোমার সবাই আছে, বাদ হয়েছি আমি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমি বলছি বিজেপির লৌহ মানব আদভানিজির কথা। আমরা জানি না এই অক্টোজেনারিয়ান বিজেপির মুখ আজ তার স্বপ্নের মুখে দাঁড়িয়ে বলা যায় বিজেপির কাছে, দলের কাছে ব্রাত্য হয়ে গেলেন। তখন দুর্দণ্ড প্রতাপ নিয়ে কংগ্রেস দিল্লিতে শাসন করছে, আর এদিকে হাতে গোনা কয়েকজন পরিকল্পনা করছেন কিভাবে বিজেপিকে দিল্লির গদিতে আসীন করা যায়। সেই পরিকল্পনার পুরোধা পুরুষ ছিলেন লালকৃষ্ণ আদভানি। তিনি দেখলেন একবার যদি 130 কোটি ভারতবাসীর মনে এই ভাবনাটা ঢুকিয়ে দেওয়া যায় যে ভারত আমার, আমি ভারতের, তাহলে কিন্তু পরিকল্পনা একটা সুগম পথে গিয়ে চলবে। সেদিন কিন্তু বিজেপির মুখী বলুন বা বিজেপির প্রাণ ভাবনা যাই বলুন, সবটাই ছিলেন লৌহ পুরুষ লালকৃষ্ণ আদভানি। শুরু হলো সরজ নদীর তীরে অযোধ্যায় রাম মন্দির নিয়ে এক বিশাল ভাবনার বহিঃপ্রকাশ। আমরা তো অনেকেই হয়তো যাইনি সরজ নদীর তীরে সেই রাম মন্দিরে, তাহলে চলুন না আজকে ঘুরে আসি। আমাদের মূল প্রতিবেদনের প্রতিপাদ্য বিষয়ে ঢোকার আগে সরজ নদীর তীরে সেই অযোধ্যায় আসুন, দেখুন সেই ভিডিও। This place is of great historic importance. It's one of the holy places in India, visited by thousands of Hindu deities. According to Hindu mythology, it's said that if last rites are performed here, one attains ultimate salvation. This place forms the base of the holy Ramayana and the end of Ravan. Yes, you guessed it right. This place is none other than the birthplace of Lord Rama, the holy Ayodhya. দশকের কথা, আদভানিজি বেরিয়ে পড়লেন রথযাত্রায়, আর সারা ভারতকে হিল্লোলিত করে গুঞ্জরিত হলো এক তার দেওয়া স্লোগান, জয় শ্রীরাম। ঠিক হলো, সারা ভারত থেকে মাটি এবং ইট এবং জল নিয়ে শিলান্যাস করা হবে রাম মন্দিরের, অযোধ্যার রাম মন্দিরের। আর এই পরিকল্পনার পুরোভাগে সেদিন ছিলেন উমা ভারতী, বিনয় কাটিয়ার প্রমুখ হিন্দু সংঘ পরিবারের, হিন্দু RSS এর এবং সংঘ পরিবারের সেই সমস্ত নেতারা। সেদিন অবশ্য উপস্থিত ছিলেন আদভানিজি এবং যোশীজি সহ বেশ কিছু বর্ষীয় নেতাও। দিনটা ছিল 6ই ডিসেম্বর 1992। সেদিন এক শ্রেণীর একদল উচ্ছৃঙ্খল করসেবক নামধারী যুবক ভারতের একটা হেরিটেজ স্তম্ভে আঘাত হানতে শুরু করেছিল, যা কিন্তু স্বপ্নেও ভাবেননি আদভানিজি যোশীরা। তারপরেই শুরু হয়ে গেল অযোধ্যা শহর জুড়ে লুটপাট, অগ্নিসংযোগ। দেখুন সেই সব দৃশ্য। আসলে কি ঘটেছিল বাবরি মসজিদ নিয়ে অযোধ্যায় 6ই ডিসেম্বর 1992।
এবার আপনাদের দেখাবো বিজেপির নেতা এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি এক অকপট স্বীকারোক্তি দিয়েছিলেন প্রেসের কাছে। তিনি সাংবাদিক প্রণয় রায়ের কাছে, এনডিটিভির সাংবাদিক প্রণয় রায়ের কাছে তিনি বলেছিলেন যে এমন ঘটনা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা দেখাবো আপনাদের সেদিন কি বলেছেন, ঠিক কি বলেছেন আদবানিজি। দেখুন সেই ভিডিও। What happened in Ayodhya on 6th was very unfortunate. It should not have happened. We tried to prevent it, but we did not succeed. We are sorry for that. Why did you not succeed? What happened? Because a section of car sevaks, they went out of control and they did something which was not to be done. A clear assurance was given that no damage will be allowed to be caused to the disputed structure. And that assurance was not kept up. That's why we are sorry. শুনলেন তো বাজপেয়ীর কথা। বাজপেয়ীজি কিন্তু সেদিন স্বপ্নেও ভাবতে পারেনি এত বড় একটা দুষ্কর্ম হয়ে যাবে বাবরি মসজিদ নিয়ে এবং রাম মন্দির নিয়ে। এবার আমরা দেখাবো আপনাদের স্বয়ং লালকৃষ্ণ আদবানিজির প্রেক্ষাপট ও তার বিজেপির মুখ হয়ে ওঠার কাহিনী। দেখুন সেই ভিডিও। RSS's first poster boy in mainstream politics. The man who spearheaded BJP's rise to power, the former Deputy Prime Minister. For some, LK Advani has been a polarizing figure in contemporary Indian politics. Here's a look at the life of BJP's Lok Purush through a series of rare interviews. Lal Krishna Advani was born in Karachi in 1927 to a Sindhi Hindu family. During the partition, the family migrated to Gujarat and Advani went on to study law in Mumbai. He joined the RSS as a 14-year-old, becoming a member of the Jan Sangh and was made party president at the age of 46. Like many opposition leaders, he was jailed during the emergency. After he was released, the Jan Sangh merged with the Janata Party to successfully forge a pan-India opposition and defeat the Indira Gandhi government. In 1977, he was made Minister of Information and Broadcasting in the Morarji Desai government. After the Jan Sangh banned leaders from being dual members of the party and the RSS, Advani founded the BJP along with Vajpayee and other members of the Janata Party in 1980. The party got off to a rocky start, winning just 2 seats in the 1984 elections. Advani, known for his sharp organization skills, replaced Vajpayee as party president in 1986. With Advani at the helm, the BJP became the political face of the Ram Janmabhoomi movement. Constructing the Ram Temple became a part of the BJP's election manifesto for the first time in 1989. I regarded 1989 as a turning point in the history of the BJP, in as much as in 1984 we were at our lowest point. We got only 2 seats in the Lok Sabha. And suddenly in 1989, when we made a big leap forward and got 86 seats. In 1990, Advani undertook a Rath Yatra from Somnath to Ayodhya to mobilize support for construction of the Ram Temple. तो कहेंगे ये राम का वाण है जो सोमनाथ से चला है और अयोध्या तक पहुंचे बिना
इसको कोई दुनिया की ताकत रोक नहीं सकती। मैं उसके बाद कहूंगा कि देखो ये प्रमोद जी जो कुछ कह रहे हैं ना, वो अच्छा लगता है, उस पर लोग खुश भी होते हैं, लेकिन मैं आपको बताना चाहता हूँ कि ये मेरा जो रथ है, जिसको रथ वो कहते हैं और वाहन है, ये एक टोयोटा है और इस व्हीकल को सरकार रोक सकती है, मुझे जेल में डाल सकती है। He was right. The Rath Yatra was stopped by the then Bihar Chief Minister Lalu Prasad Yadav. But it paid off rich dividends in the 1991 elections, where the BJP crossed the 100 mark for the first time. Then came the incident that would come to define Advani, the 1992 Babri Masjid demolition. Advani, along with Murli Manohar Joshi and Uma Bharti, were accused of making provocative speeches that led to the demolition and were booked by the CBI. अयोध्या के राम जन्मभूमि आंदोलन में भाग लेने का मुझे गर्व है, लेकिन अयोध्या में उस ढांचे का ढह जाना, उसका मुझे सख्त अफसोस है। In fact, if you were to go through our manifesto of those years, it was said that we will respectfully shift that structure, supposed to be the Babri Mosque, to another place and construct a Ram temple there. Whatever his personal feelings were about the demolition, the event helped the BJP expand its political footprint. The party for the first time formed a government at the centre in 1996. My highest moment, of course, when we became the largest single party in the Lok Sabha, and though that government lasted for only 13 days, but Vajpayee became the Prime Minister of the country. It was Advani who suggested that his close friend Vajpayee be made BJP's prime ministerial candidate. I remember when I announced it at the Shivaji Park meeting. There itself, Atal ji, tell me, क्या किया तुमने? क्यों किया? मुझसे भी नहीं पूछा. मुझसे तो पूछते. मैंने कहा आपसे पूछते तो आप आगे थे क्या? Without consulting anyone, not in the Sangh, not in the BJP. 1995? 95. I took that decision. Apart from the fact that in age also he was my senior, in ability he is far superior to me, and in acceptability to the people, which is a very important facet of democratic leadership. It is one thing which made me realize that I may have, because of this Ayodhya movement, suddenly developed a mass profile, become well known. But there is no comparison between me and Atal. His political instincts have also shaped the careers of top BJP leaders like Sushma Swaraj, Arun Jaitley, and most notably Narendra Modi. He was the one who convinced Vajpayee against sacking Modi in the aftermath of the 2002 Gujarat riots. We have very many potential leaders, but I have little doubt that very few of the others have proved their ability in the matter of governance and development, as Narendra Modi has already proved. So he has a great potential. In the 2004 elections, with uncertainty over who would be the BJP's prime ministerial face, BJP pushed forward the India Shining campaign. The party was extremely confident that they would be re-elected, even going on to claim that the Congress wouldn't even get 100 seats. Advani couldn't have been proved more wrong. The BJP lost power, Vajpayee retired from active politics, and Advani was named leader of opposition. उस समय अगर हम न आए तो उसका कारण था अत्यधिक आत्मविश्वास, ओवर कॉन्फिडेंस. दूसरा कारण था कि हमने कुछ गलत स्लोगन्स लगाए, इंडिया शाइनिंग जैसे, जिसके कारण हमारे विरोधी जाकर के लोगों को कहने लगे क्या आपके यहां पर लगता है कि भारत चमक रहा है. With Vajpayee out of the picture, Advani took on the mantle of being the moderate face of the party, a move that almost cost him his political career in 2005. While on a visit to Karachi, he described the chief architect of the partition, Muhammad Ali Jinnah, as a secular leader. Every sections of the population, right from the common man to the senior most officials in government, feel that whatever Advani is saying, he may be proud of his Hinduism.
But at the same time, this perception that he is anti-Pakistan, that he is anti-Islam, that he is anti-Muslim is not at all correct. I felt that it was something of an achievement, not only for me personally, but for the party also. I feel proud of my trip to Pakistan, and I feel that what I said there was a right thing to say. This created an outrage in India, and a furious Sangh forced Advani to... শুনলেন তো, এহেন মানুষ আদবানিজিও আজ ব্রাত্য এই শুভ লগ্নে তার এই স্বপ্নের সফল সাকার হবার মুহূর্তে তিনি সেখানে হয়তো উপস্থিত থাকতে পারবেন না, কারণ শোনা যায় তাকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়নি, এরপরে নাকি তাকে ফোনে নিমন্ত্রণ করা হয়। তার এই অপমান সম্ভবত দেশ জুড়ে ছড়িয়ে থাকা তার অনুগামীরা সহ্য করবেন না, এটাই প্রচলিত বিশ্বাস। আগামী 5ই আগস্ট রাম মন্দিরের শিলান্যাস করার কথা আছে, কিন্তু দেখুন বিপর্যয়, দেখুন একের পর এক বিপত্তি কিরকম ঘটে চলেছে। দিন ঠিক হওয়ার পরেই যিনি প্রধান পুরোহিত ছিলেন আক্রান্ত হলেন করোনায়, অতএব তিনি পুজো করাতে পারবেন না। গতকাল করোনায় আক্রান্ত হলেন কুশীলবদের আরেক প্রধান স্তম্ভ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সান্নিধ্য আসার জন্য সম্ভবত অটল কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকেও, এবং সম্ভবত আসবেন না যোশীজি এবং আদবানিজিও। আর উমা ভারতী বলেছেন আজ বলেছেন যে প্রধানমন্ত্রী শিলান্যাস করে রাম মন্দির থেকে চলে যাওয়ার পর আমি সেখানে যাব। অবশ্য আমি অযোধ্যাতেই থাকবো, সরোজিনী নদীর কোনো একটা গোপস্থানে আমি থাকবো। তিনি চলে যাওয়ার পর সব অনুষ্ঠান শেষে আমি সেখানে যাব, কোনো একটা অজ্ঞাত স্থানে। কিন্তু কেন, এই কেনর উত্তর কিন্তু আমাদের জানা নেই। তবে এইসব কিছুই কি অনাগত কোনো অশুভের ইঙ্গিত, তা সময়ই বলবে। আজ এই পর্যন্তই আমাদের বিশেষ প্রতিবেদন। নমস্কার, ভালো থাকবেন, জয় হিন্দ।